আচ্ছা আচ্ছা আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আচ্ছা আমরা আবার স্টার্ট করি। ঠিক আছে, আমরা বেশি কথা না বলে যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করি। দেখতে পাচ্ছি আমরা যে হ্যাঁ আমরা কোথায় ছিলাম, মূলত আমরা লাস্ট দ্রাব্যতার একটা সূত্র পড়ে আসছি, রাইট? দ্রাব্যতার এই সূত্রটা আমরা পড়ে আসছি। এখন আমাদের ম্যাথে চলে যাই, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রথম ম্যাথ হচ্ছে কক্ষ তাপমাত্রায় 225 গ্রাম দ্রবণে 75 গ্রাম দ্রব্য দ্রবীভূত হলে এর দ্রাব্যতা কত? বুঝো, 75 গ্রাম হচ্ছে তোমার দ্রাব্য। আচ্ছা, তার আগে এই ম্যাথগুলো করার সিস্টেম কি? আর তখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় এমসিকিউতে প্রত্যেকবার এই ম্যাথগুলো আসে। ঠিক আছে, সো আমরা দেখি এই ম্যাথগুলো করার সিস্টেম কি। তো আমরা যেহেতু এমসিকিউতে আসে, শর্টকাটে আমরা ওই সূত্রটা বসাই দিব। তো তার আগে আমি দেখতে হবে আমাদের কী চাইছে, দ্রাব্যতা কত, এস চাইছে। সো আমরা দ্রাব্যতা এস এর সূত্রটাকে বসাই দিই, কোনো চিন্তা না করে আমরা এস এর সূত্রটা বসাই দিই। এস কি ছিল? এস হচ্ছে আমাদের এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, তাই তো? এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার সূত্র ছিল। সো এখন আমাদের কি কি ভ্যালু প্রয়োজন আসলে দেখি তো আমরা কি কি ভ্যালু প্রয়োজন। আমাদের স্মল এম এর একটা ভ্যালু প্রয়োজন আর ক্যাপিটাল এম এর একটা ভ্যালু প্রয়োজন। দেখি আমাদের কোয়েশ্চেনে কি এই ভ্যালুগুলো দেওয়া আছে কিনা। আচ্ছা, সো দেখো কি বলছে প্রথমে, যে কক্ষ তাপমাত্রায় 225 গ্রাম দ্রবণে, আচ্ছা 225 গ্রাম দ্রবণে ডিরেক্ট বলে দিছে, দ্রবণকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করছিলাম। সো এম এর মান বলে দিছে হচ্ছে 225 গ্রাম। আচ্ছা, এরপরে বলছে 75 গ্রাম দ্রব্য দ্রবীভূত হলে দ্রাব্যতা কত? 75 গ্রাম দ্রব্য। আচ্ছা, দ্রব্য কথাটা কি আবার? ওই যে দ্রব যে কথাটা বলছিলাম, দ্রবকে আদর করে দ্রব্য বলা হয়। ঠিক আছে, দ্রবকে আদর করে দ্রব্য বলা হয়। আচ্ছা, সো এটার গ্রাম, এটা হচ্ছে কত? 75 গ্রাম। তাহলে এম পেয়ে গেলাম, ছোট হাতের এমও পেয়ে গেলাম। সো আমরা ডিরেক্ট এখানে বসাই দিব। আচ্ছা, কত আসে আমাদের? 75। আচ্ছা, ডিভাইডেড বাই এম হচ্ছে 225 মাইনাস স্মল এম হচ্ছে 75 ইন্টু 100। আচ্ছা, সো এখন দেখো, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত আসে তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা। অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 50। ওকে, অ্যান্সার আমাদের 50 আসবে। দেন আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই, আমাদের বেশি সময় নষ্ট করা যাবে না, আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। আচ্ছা, আমাদের আরও অনেক ম্যাথ আছে, অনেক টপিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন সেকেন্ড ম্যাথে বলছে হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 17 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরিতে কোনো দ্রব্যের 5 গ্রাম প্রয়োজন, উক্ত তাপমাত্রায় উহার দ্রাব্যতা কত? আবারও কোশ্চেনের দিকে তাকাবা, কোশ্চেনের শেষ অংশে কি চাওয়া হয়েছে? দ্রাব্যতা কত? কোশ্চেনের শেষ অংশে দ্রাব্যতা জিনিসটা চাওয়া হয়েছে নাকি? আচ্ছা, সো আমরা আগের মতো করে দ্রাব্যতার সূত্র বসাই দিব, কোনো কিছু চিন্তা না করে দ্রাব্যতার সূত্র বসাই দিব। এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু 100। ওকে, সো এখানে আমরা স্মল এম এর মান কত আছে সেটা বের করব, ক্যাপিটাল এম কত আছে সেটা বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আবার এখানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রা অথবা কক্ষ তাপমাত্রা, এই টেম্পারেচার জিনিসটা বলা থাকবে। আচ্ছা, তোমরাই দেখো তো টেম্পারেচার রিলেটেড কোনো কিছু আছে এখানে? নেই তো, টেম্পারেচার আমাদের কোনো দরকার নাই, এটা এভাবে দিছে তোমাকে। সো তুমি শুরু করবো হচ্ছে এরপরের মানগুলা, যে 17 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরিতে, 17 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরিতে, কি তৈরিতে? দ্রবণ তৈরিতে। আর দ্রবণকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। সো ক্যাপিটাল এম হচ্ছে 17 গ্রাম। ওকে, কোনো দ্রব্যের 5 গ্রাম প্রয়োজন, কোনো দ্রব্যের কত গ্রাম প্রয়োজন? 5 গ্রাম দ্রব্য প্রয়োজন বা দ্রব্য প্রয়োজন। সো এই 5 গ্রামটা হচ্ছে আমাদের স্মল এম। সো আমরা কি পেয়ে গেলাম? স্মল এম অ্যান্ড ক্যাপিটাল এম। দেন আমরা এখানে বসাই দিই। আচ্ছা, স্মল এম হচ্ছে আমাদের 5
আর ক্যাপিটাল এম হচ্ছে 17 মাইনাস, আচ্ছা 17 মাইনাস 5 ইন্টু 100। আচ্ছা এটাকে তোমরা ক্যালকুলেশন করলে 41.67 পাবা, 41.67, ঠিক আছে। আচ্ছা এই ধরনের এমসিকিউ যাতে তোমাদের মিস না হয়, এগুলো বারবার পরীক্ষায় আসে, ইভেন তোমাদেরও আসবে। আচ্ছা আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি, যেহেতু আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা একটু তাড়াতাড়ি আগানোর চেষ্টা করি। আচ্ছা এরপরে আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে দ্রব্যের বা দ্রাব্যতার নির্ভরশীলতা। আচ্ছা প্রত্যেকটা জিনিসের একটা নির্ভরশীলতা থাকে, সো আমরা দ্রাব্যতার নির্ভরশীলতা নিয়ে একটু পড়বো। আচ্ছা ঠিক আছে, দ্রাব্যতা আসলে 4টি বিষয়ের উপর নির্ভর করে। তোমরা দেখতে পাচ্ছ 4টি বিষয়ের উপর নির্ভর করে। কি? দ্রাব্যতা 4টি বিষয় নির্ভর করে। একটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ, ঠিক আছে। আচ্ছা দ্রব্যের প্রকৃতির উপর আসলে কিভাবে ডিপেন্ড করে একটু আমরা দেখি। আচ্ছা ধরো তোমার কাছে 2টা গ্লাস আছে, 2টা গ্লাসে তুমি কি করলা, সেম টাইপের দ্রাবক নিলা, ঠিক আছে। কারণ আমরা দ্রব্যের প্রকৃতি টেস্ট করবো এখন, যে দ্রব্যের প্রকৃতি আসলে কি দ্রাব্যতার জন্য নির্ভর করে কিনা। আচ্ছা সো এটা টেস্ট করার জন্য আমরা 2টা গ্লাস নিলাম, সেখানে সেম ধরনের লিকুইড অথবা আমরা দ্রাবক নিলাম এখানে, ঠিক আছে। ধরো সাপোজ আমরা এখানে কি পানি নিলাম, পানি কতটুকু নিলাম, 100 গ্রাম পানি নিলাম, 100 গ্রাম পানি। এখানেও 100 গ্রাম যেই কথা, 100 ml একই কথা। তোমাদের বোঝার স্বার্থে আমি 100 গ্রামে প্রকাশ করতেছি। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা এখানে দ্রাবক পদার্থ যেটা বা পানি বা লিকুইড নিলাম হচ্ছে সেম ডিফারেন্ট কিছু নাই। কিন্তু এখানে আমরা দ্রব্য, যেহেতু আমরা দ্রব্যের প্রকৃতি, সো দ্রব্য পদার্থ কী নিব। ধরো আমরা প্রথম পাত্রে দ্রব্য পদার্থ হিসাবে সোডিয়াম ক্লোরাইডকে নিলাম, সেকেন্ড পাত্রে আমরা কি নিতে পারি, চিনি নিলাম। ওকে, এখন কথা হচ্ছে 100 গ্রামের মধ্যে আমাদের সোডিয়াম ক্লোরাইড কতটুকু দ্রবীভূত হতে পারে, ধরো সেটা 36 গ্রাম। ঠিক সেম 100 গ্রাম পানির মধ্যে চিনি কতটুকু দ্রবীভূত হতে পারে সেটা আমরা একটু আগে বলে আসছিলাম, সেটা হচ্ছে 200 গ্রাম। তাহলে দেখো তো, সেম 2টা পাত্রের মধ্যে, 2টা গ্লাসের মধ্যে 100 গ্রাম করে সেম পরিমাণের পানি নিলাম, কিন্তু 2টার দ্রবীভূত হওয়ার পরিমাণটা কিন্তু ভিন্ন। একটার জন্য সোডিয়াম ক্লোরাইড 36 গ্রাম, চিনি হচ্ছে 200 গ্রাম। তাহলে ভিন্নতা আছে, যার জন্য আমরা বলতে পারি যে দ্রব্যের প্রকৃতির উপরও কি নির্ভর করে, দ্রব্যের প্রকৃতির উপরও দ্রাব্যতা নির্ভর করে, ঠিক আছে। ওকে, এখন আমরা নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, দ্রাবকের প্রকৃতির উপর। তাহলে দ্রাবকের প্রকৃতি যদি আমরা টেস্ট করতে যাই তাহলে কি করতে হবে, যাকে টেস্ট করব তার যেই উপাদানগুলো সেটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন নিব, ঠিক আছে। একটু আগে দ্রবকে টেস্ট করছি, দ্রব জিনিসটা ভিন্ন ভিন্ন দিছি, কিন্তু এখন দ্রাবক টেস্ট করব, তাহলে আমরা ভিন্ন ভিন্ন দ্রাবক ইউজ করবো এখানে। ধরো এখানে আমরা হচ্ছে কি নিলাম, ফার্স্টে পানি নিলাম 100 গ্রাম, আবার নিলাম। পরেরটার মধ্যে আমরা কি নিতে পারি, ধরো গরুর দুধ নিলাম আমরা, এখানেও কত 100 গ্রাম নিলাম। সো এখন আমাদের এখানের মধ্যে পরিমাণটা, কিসের পরিমাণ, দ্রবের পরিমাণটা সেম থাকবে। এটা হচ্ছে পানি আর এইটা হচ্ছে দুধ। দ্রাবক পদার্থ দুইটা সেম, ভিন্ন, আর দ্রব পদার্থগুলো হবে সেম। ধরো আমরা চিনি নিলাম, এখানে পানিতে চিনি হচ্ছে আমাদের কতটুকু সেটা আমরা জানি, সেটা হচ্ছে 200 গ্রাম। পানিতে 200 গ্রাম, 100 গ্রাম পানিতে 200 গ্রাম চিনি দ্রবীভূত হয়, সেটা আমরা জানি। আর দুধ কতটুকু, দুধের মধ্যে 100 গ্রাম দুধের মধ্যে চিনি হচ্ছে মোর দ্যান 50 গ্রাম দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের চিনি দুইটাই কিন্তু চিনি, ঠিক আছে। ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছে আমাদের, জায়গা হচ্ছে না। আচ্ছা, দুইটাই কিন্তু চিনি আমাদের, হ্যাঁ দুইটাই কিন্তু আমাদের চিনি, আর একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে দুধের পাত্র। তো দুইটার মধ্যে আমাদের একই জিনিস দিলাম, একটা হচ্ছে 200 গ্রাম দ্রবীভূত হইলো আর একটা হচ্ছে 50 গ্রাম দ্রবীভূত হইলো,
ঠিক আছে, এখন কি হবে, এখন তাহলে আমরা বলতে পারি যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দ্রাবক নিলাম আর সেম দ্রব নিলাম, আমাদের পরিমাণটা কি ভিন্ন ভিন্ন আসছে। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে অবশ্যই দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রায় আসো, তাপমাত্রা জিনিসটা তোমরা ছোটোবেলায় পড়ে আসছো। তাপমাত্রার ব্যাপারটা ধরো হচ্ছে তুমি এই গ্লাসের মধ্যে কি কত 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা, 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলা, এরপরে আর এটা হচ্ছে দ্রবীভূত হচ্ছে না, এখানে 100 গ্রাম পানি আছে। 50 গ্রাম দ্রবীভূত হওয়ার পরে এরপরে তুমি যা দিবা আর ধরো সেটা কি দ্রবীভূত হবে না। আচ্ছা, 50 গ্রাম না দিয়ে আমরা 36 গ্রাম দিই, ঠিক আছে, 100 গ্রামের মধ্যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হইল। এরপরে তুমি যা দিবা, এরপরে যত এক্সট্রা যা দিবা, ধরো আরও 10 গ্রাম বাড়াই দিলা, আরও 10 গ্রাম বাড়াই দিলা, ঠিক আছে, সেগুলো কিন্তু দ্রবীভূত হবে না। কারণ কি, কারণ হচ্ছে 100 গ্রামের মধ্যে 36 গ্রাম সর্বোচ্চ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, এরপরে এগুলো আর দ্রবীভূত হবে না। হ্যাঁ, সো এখন যেগুলো দ্রবীভূত হবে না সেগুলো কি নিচে পড়ে থাকবে। আমরা ওই যে অতিরিক্ত যে সলিউশনটা ছিল অতিরিক্ত দ্রবণের মধ্যে পড়ে আসছি, তাই না। সো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, টেম্পারেচার দিয়ে আমরা এটা টেস্ট করতে পারি। আমরা কি করব, নিচে আগুন লাগাই দিব, আগুন, এই যে গ্লাসের নিচে আগুন লাগাই দিব। তো আগুন লাগানোর পর দেখবো যে আসলে যে এক্সট্রা যেগুলো অতিরিক্ত হয়ে, ঠিক আছে, অদক্ষিপ্ত হয়ে নিচে পড়ে থাকবে। এই যে অতিরিক্ত যে সলিউশন ওটাকে অদক্ষেপণ সলিউশন বলা হয়। হ্যাঁ, একই কথা, এই অদক্ষিপ্ত যে কণাগুলো এগুলো টেম্পারেচার দিলে এগুলো কিন্তু একটা সময় গলে যাবে। তার মানে কি টেম্পারেচারের উপরেও নির্ভর করে। আচ্ছা, ঠিক আছে, এই পয়েন্ট গেল। এরপর হচ্ছে চাপ। আচ্ছা, তুমি ধরো এই গ্লাসের মধ্যে কি পানি নিলা, পানি নিয়ে এরপরে দ্রব ঢাললা, এরপরে যতটুকু মিক্স হয়েছে এরপর আর মিক্স হচ্ছে না এক্সট্রাগুলো, দেন তুমি চারপাশ থেকে চাপ দিবা, চারপাশ থেকে চাপ দিলা, চাপ দিলে পানির পরিমাণটা তুমি কম্প্রেস করার কারণে কি, এই যে সূত্রটা মনে রাখবা, দ্রাব্যতা প্রপোর্শনাল চাপ, ঠিক আছে, চাপ যত বাড়াবা দ্রাব্যতা তত বাড়তে থাকবে, ঠিক আছে, তার মানে কি চাপের সাথেও এটা কানেক্টেড। সো এই চারটা বিষয়ের উপর দ্রাব্যতা আমাদের নির্ভর করে। এগুলো আমাদের এমসিকিউর জন্য বললাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাই। তোমরা এতক্ষণ যেই টপিকের জন্য ওয়েট করতেছিলে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথমে আমরা যেহেতু দ্রাব্যতা পড়লাম, এরপরের টপিকটায় চলে আসা হচ্ছে কি দ্রাব্যতা গুণফল অথবা আয়নিক গুণফল, ঠিক আছে, কেএসপি এবং কেআইপি। আচ্ছা, সো এখন আমরা এই টপিকটা শুরু করি। এখান থেকে আমাদের একটা সৃজনশীল থাকবেই, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবা। ওকে, আচ্ছা, সো কেএসপি এটার সংজ্ঞাটা কি আমাদের বুঝতে হবে, এরপরে কেআইপি এটা বুঝতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কেএসপিকে সলিবিলিটি প্রোডাক্ট বলে, আর কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট। ওকে, কেএসপি এটার সংজ্ঞার মধ্যে বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের সম্পৃক্ত দ্রবণের আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফলকে কেএসপি বলে বা দ্রাব্যতা গুণফল বলে। এখন কেআইপিতে আসো, যে কোনো তাপমাত্রায় যে কোনো লবণের যে কোনো দ্রবণের আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রা, আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফলকে কেআইপি বা আয়নিক প্রোডাক্ট বলা হয়। ওকে, আয়নিক প্রোডাক্ট বলা হয়। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করছো কি না, এখানে নির্দিষ্ট তাপমাত্রা ছিল, সম্পৃক্ত দ্রবণ ছিল, আর কেআইপিতে কি ছিল, যেই কোনো তাপমাত্রা যেই কোনো দ্রবণ। এই কথাটা হচ্ছে একদম স্পেশাল, ঠিক আছে, যেই কোনো তাপমাত্রা যেই কোনো দ্রবণ। আচ্ছা, সো এখন দেখো তো কেএসপি, এই যে কেএসপি, এসপি মানে স্পেশাল, কেএসপি সবসময় স্পেশাল, সে তার জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয়, সম্পৃক্ত দ্রবণের প্রয়োজন হয়, অন্য কোনো দ্রবণে আমরা কেএসপি বের করতে পারবো না। হ্যাঁ, আর কেআইপি হচ্ছে যেই কোনো টেম্পারেচার দাও কোনো সমস্যা নেই, যেই কোনো দ্রবণ দাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা সেখান থেকে কেআইপি বের করতে পারবো। বাট আরেকটা জায়গা সেম, এই জায়গাটা সেম, যে যেই কোনো লবণের, ঠিক আছে, কেআইপি এবং কেএসপি দুজনই, এই দুইটা জিনিসই আমরা লবণ থেকে, যে কোনো লবণ থেকে বের করি। এখন তাহলে আসতে পারে কথা, সংজ্ঞা আসতে পারে যে লবণ কি, তাই না, সংজ্ঞা আসতে পারে লবণ কি। আচ্ছা, টু ওয়েট। ওকে, তাহলে আমাদের আসতে পারে হচ্ছে লবণ কি। আচ্ছা, সো লবণ হচ্ছে যে সকল যৌগে প্লাস এবং মাইনাস দুইটা আয়ন থাকবে, প্লাস এবং মাইনাস দুইটা আয়ন থাকবে, সেটাই হচ্ছে লবণ। যেমন আমরা এটা তো সবাই চিনি, সোডিয়াম ক্লোরাইড, তাই না, এখানে কি কি আছে,
এখানে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন, তাই না? বলতে পারি তো এটাও তো একটা লবণ, তাই না? এই যে পজিটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন আছে, ঠিক আছে? সো এটা একটা লবণ। কিন্তু এখন তুমি আমাকে বলতে পারো তাহলে তো ভাইয়া যে HCl হলো না, একটু সুন্দর করে লিখি, HCl এটাও তো একটা লবণ হয়। কারণ কি? কারণ HClকে ভাঙলে আমরা কি পাই? হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, হ্যাঁ এটাও তো হইতে পারে। সো এটাও তো একটা লবণ হইতে পারে। হ্যাঁ, HCl যদিও আমরা অ্যাসিড হিসেবে চিনি, এটাও কিন্তু একটা লবণ, ঠিক আছে? অর্থাৎ লবণের সঙ্গে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা, যে সকল যৌগের প্লাস এবং মাইনাস আয়ন থাকে তারাই লবণ। আচ্ছা, এরপর চলে আসো আমরা আসলে এই যে আমাদের এই স্লাইডটা, এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই স্লাইডটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে মোটামুটি, ঠিক আছে? কারণ এখন আর ভিতরে থেকে ডিপলি পড়ানোর সময় নেই তোমাদের, যেহেতু সময় কম। আচ্ছা, সো আমরা এখন 3টা শর্ত মুখস্থ করব। কিসের জন্য? একটু পরে আমরা ম্যাথ করব, এই ম্যাথের জন্য 3টা শর্ত মুখস্থ করব। আসো সেই শর্তগুলো কি? আমরা 3 ধরনের দ্রবণ পড়ে আসছিলাম না? এই 3 ধরনের দ্রবণের জন্য 3টা শর্ত মুখস্থ করব। একটা হচ্ছে অসম্পৃক্ত, আরেকটা হচ্ছে সম্পৃক্ত, অতিপৃক্ত। আচ্ছা, তাহলে চলে আসো, যখন KIP KSP থেকে ছোট হবে তখন সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। যখন KIP KSP থেকে বড় হবে তখন সেটা হবে অতিপৃক্ত দ্রবণ। আর যখন KIP KSPর সমান হবে সেটা হবে তখন সম্পৃক্ত দ্রবণ। এই 3টা কন্ডিশন মনে রাখতে হবে। তার মধ্যে এইটা ভালো করে মনে রাখতে হবে ম্যাথের জন্য, ঠিক আছে? আমাদের KIPটা যদি KSP থেকে বড় হয়, মনে রেখো, KIPটা যদি KSP থেকে বড় হয় সেটা হবে অতিপৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণটাই হচ্ছে আমাদের অদক্ষেপ তৈরি হয়। এই যে অদক্ষেপ তৈরি হয়, এগুলো হচ্ছে একটা অদক্ষেপ। কি? অদক্ষেপ। অতিপৃক্ত দ্রবণের মধ্যে আমাদের অদক্ষেপ তৈরি হয়, ঠিক আছে? তো আমাদের সৃজনশীলে এরকম সৃজনশীল আসে প্রত্যেকবার যে এই যৌগটা থেকে অদক্ষেপ তৈরি হবে কি না, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো এটা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই 3টা কন্ডিশন আমাদের মুখস্থ হয়ে গেছে। যদি মুখস্থ হয়ে যায় আমরা সামনের দিকে আগাতে পারি। আচ্ছা, সামনের দিকে আমরা এখন হচ্ছে ম্যাথ করব, ঠিক আছে? যেটা কিনা তোমাদের পরীক্ষায় বারবার আসে, কেএসপি নির্ণয় করো, ওই টাইপের ম্যাথগুলা। এখন কেএসপির জন্য তোমাদের বইতে বিভিন্ন টাইপের ম্যাথ আছে। আমি 4টা কেস এখানে দেখাবো। এই 4টা কেসের বাইরে তোমাদের আর কোনো ম্যাথ আসবে না। একটু মনোযোগ দিবা এই 4টা কেসে, হ্যাঁ? আচ্ছা, ওকে। সো কেস 1-এ আসো। কেস 1-এ তোমরা ছোটোবেলায় A+B² সূত্র তো পড়ছো, তাই না? এখন A+B² সূত্র শুধু A+B² দিয়ে কি ইউজ করছো? না, ওই সূত্রটাকে আমরা বিভিন্ন XYZ এরপরে বিভিন্নভাবে এটাকে ইউজ করছিলাম, ওই একটা সূত্রকেই, হ্যাঁ? সো আমরা এখানেও এইরকমভাবে 4টা কেসে 4টা সূত্র মুখস্থ করব। এই একটা সূত্র ধরে নাও, এই আরেকটা সূত্র, এই হচ্ছে আরেকটা সূত্র, ঠিক আছে? 4টা কেসের জন্য 4টা সূত্র, 4টা ফর্মুলা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কেসে যদি এরকম কোনো যৌগ থাকে AB, হ্যাঁ, এরকম কোনো যৌগ থাকে, ওটাকে আমরা ভাঙবো হচ্ছে, হ্যাঁ, প্রথমটা হচ্ছে পজিটিভ, পরেরটা হচ্ছে নেগেটিভ, A+ আয়ন, B- আয়ন, ওকে। ভাঙার পর আমরা, আচ্ছা, এরপরে দেখো এটা X মোল থেকে বিয়োজিত হয়ে X মোল এবং X মোল তৈরি করবে। এখন তোমরা বলতে পারো যে এই পাশে তো ছিল মাত্র একটা X মোল, এই একটা X মোল বিয়োজিত হয়ে 2টা X কিভাবে তৈরি করছে, তাই না? কোশ্চেন আসতে পারে। আচ্ছা, একটু দেখো তো যে ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, রাইট? একটা ফুটবল আছে, এই ফুটবলের ভিতরে তুমি আরও 2টা টেনিস বল ভিতরে রাখলা, আরও 2টা টেনিস বল, এ একটা, ঠিক আছে? এখন ফুটবলটাকে তুমি যদি কেটে ফেলো তাহলে কি ভিতর থেকে টেনিস বল 2টা বেরিয়ে আসবে তো? ধরো এই একটা ফুটবল থেকে তো 2টা টেনিস বল আসছে, একটা আরেকটা, তাই না? সেম জিনিসটা এখানে ঘটতেছে। তোমার 1 মোল থেকে বিয়োজিত হয়ে এর ভিতরে ছিল A একটা মোল, B আর একটা মোল, ঠিক আছে? আচ্ছা, সো সেখান থেকে আমরা KSP কীভাবে বের করতে পারি? KSPর সঙ্গে আমরা পড়ে আসছি যে আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল, এই হচ্ছে আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রা। এই যে আয়নটাকে লিখলাম, লিখে মোলার ঘনমাত্রাকে এই যে তোমার থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? সো আমরা ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করলাম আর তাদের গুণফল, ওকে। দেন
আচ্ছা, এটার জন্য আমাদের বিয়োজিতের পরিমাণ হচ্ছে এক্স মল বসাইলাম, দেন এই দুটো যেহেতু গুণাকারে আছে, সো এটাকে আমরা এক্স স্কোয়ার করে দিতে পারি। সো এই ফরম্যাটের জন্য, এই ফর্মুলার জন্য আমাদের কেএসপি আসে হচ্ছে কত, এক্স স্কোয়ার। বুঝছো, এটা হচ্ছে আমাদের কেস 1। আচ্ছা, এখন আমরা কেস 2তে চলে যেতে পারি। আচ্ছা, কেস 2তে যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখা উচিত যে আচ্ছা আমি যে সূত্রটা ইউজ করছি, এখন এই সূত্রটা কীভাবে ইউজ করব। দেখো, এই যে আমাদের মোস্ট প্রবাবলি এগুলার বাইরে আমি যে জিনিসগুলো লিখছি এগুলার বাইরে আর আসে না, ঠিক আছে। ম্যাক্সিমাম এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এরপরে আসলে সোডিয়াম ক্লোরাইড আসতে পারে, হ্যাঁ সিলভার ক্লোরাইড আসতে পারে, এইগুলাই আসে তোমাদের পরীক্ষায়। তাহলে একটু দেখো যে আমরা ম্যাগনেসিয়াম সালফেটকে এই ফরম্যাটে ফেলে কীভাবে ভাঙতে পারি। আসো, ম্যাগনেসিয়াম সালফেট SO4। আচ্ছা, একটু বেশি বড় হয়ে গেছে না, আবার একটু ছোট করে লিখি, ম্যাগনেসিয়াম সালফেট SO4। আচ্ছা, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কেমন হয় দেখো তো। সেম এই ফরম্যাটে এখানে এ হচ্ছে কি ম্যাগনেসিয়াম, বি হচ্ছে কি সালফেট। তাহলে আমরা এখানে এই যে এ পজিটিভ আয়ন, তাহলে লিখে ফেলতে পারি যে ম্যাগনেসিয়াম পজিটিভ প্লাস, আর কি আছে বিকে আমরা নেগেটিভ দিয়েছিলাম, মানে এখানে এটা তো হচ্ছে এ ধরছি, এটাকে হচ্ছে বি ধরছি সূত্র অনুযায়ী। তাহলে আর সালফেট যেটা আছে SO4, এটাকে আমরা নেগেটিভ ধরতে পারি। ওকে, মিলছে, এই ফরম্যাটের সাথে মিলছে না? ওকে, এখন এটার এক্স মল থেকে বিয়োজিত হয়ে এক্স মল এবং এক্স মল তৈরি করবে সেমভাবে। দেন কেএসপিটা কী হবে, সুতরাং কেএসপি এটা কী হবে আমাদের, যে আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রা, এই যে এই আয়নটা আছে ম্যাগনেসিয়াম প্লাস, এটার মোলার ঘনমাত্রা ইন্টু পরের যে আয়নটা আছে কি SO4 এর মোলার ঘনমাত্রা হইল। দেন আমরা এখানে বসাই দিব x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার। সুতরাং কেএসপি হচ্ছে এক্স স্কোয়ার, এই যে চলে আসছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফরম্যাট, আমরা এই ফরম্যাটটাকে ফলো করলেই সব মিলে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কেস 1। এখন কেস 2তে আসো, একদম ইজি। কেস 2তে হচ্ছে AB2। তাহলে কি করব আমরা এখানে, এই যে একে আগের মতো একে ফার্স্টে কি ভাঙলে এ পজিটিভ মানে এ প্লাস আয়ন, আর এখানে B2 এই যে নিচে যে 2টা আছে এটাকে আমরা নিয়ে আসবো সামনের দিকে নিয়ে আসবো। দেন এখানে এটাকে দিব হচ্ছে মাইনাস আয়ন। ওকে, দিলাম। দেন আগের মতো যে এটা সম্পূর্ণ ছিল এক্স মোল, এই এক্স মোলটা বিয়োজিত হয়ে এখানে হবে এক্স মোল, আর এখানে হবে 2x মোল। ওই যে বলের কথাটা চিন্তা করো, ঠিক আছে, এটা চিন্তা করলে বুঝে যাবা। আচ্ছা, দেন আবার আগের মতো সেম কেএসপিটা আমরা আগে যেভাবে বের করছি, যে কি প্রথমে পজিটিভ আয়নের যেটা ঘনমাত্রা সেটা লিখলাম, এরপরে নেগেটিভ যে আয়নটা আছে সেটা লিখলাম। আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে যদি মূল সংখ্যা যা থাকে না কেন তা উপরে কি স্কোয়ার আকারে মানে উপরে চলে যায়, পাওয়ার আকারে চলে যায়। এখানে আগেরগুলোতে 1 ছিল বিদায়, 1 ছিল যে মূল সংখ্যা কত, এখানে 1 ছিল বিদায় এখানে আমরা 1টা প্রকাশ করি নাই। বাট এইগুলাতে যেহেতু 2 আসছে অথবা 3 আসবে, অর্থাৎ একের অধিক যেগুলো আসবে এগুলোকে কিন্তু উপরে পাওয়ার আকারে প্রকাশ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে আমরা এটার জন্য লিখতে পারি হচ্ছে এক্স মল, এর জন্য এক্স মল লিখলাম। এরপরে হচ্ছে এই আয়নটার জন্য লিখতে পারি আমরা 2x, এর ভিতরে 2x স্কোয়ার। দেন এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4x³ পেয়ে যাব। সো কেএসপিটা আসবে হচ্ছে 4x³ সেকেন্ড কেসের জন্য। ওকে, আচ্ছা, সেকেন্ড কেসের মধ্যে আমাদের যে জিনিসগুলো পরীক্ষা আসতে পারে, এই যে এটা যে ক্যালসিয়াম ফ্লোরাইড, হ্যাঁ এই জিনিসগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবা। একটু আগে আমি যেভাবে ভেঙে দিছি সেম এই ফরম্যাটটাকে ফলো করে, রাইট। আচ্ছা, থার্ড কেসে আসো একটু। থার্ড কেসটাও তোমরা আশা করি পারবে এখন। এই যে এটা হচ্ছে AB3 আমি আগে যেভাবে ভাঙছি সেম ভাঙছে, ভেঙে কেএসপিটা বের করছে, এখানে 27 × x⁴ বের হবে, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা বুঝবা, যে এই দুইটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা, কোনো সমস্যা নেই। আর কেস 4টাও আর কিছু বলার নেই, এখান থেকে কেএসপিটা বের হবে 108 × x⁵। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের এত কিছু জানার দরকার নাই, তোমরা জাস্ট এই 4টা কেসের ফরম্যাট যদি মাথায় রাখতে পারো, এই একটা ফরম্যাট,
এই একটা ফরম্যাট আর এই একটা ফরম্যাট, এগুলো যে মাথায় রাখতে পারো। আর হচ্ছে মুখস্থ রাখবা, এইরকম ফরম্যাট আসলে কেএসপি হচ্ছে এক্স স্কোয়ার, এইরকম ফরম্যাট আসলে কেএসপি হচ্ছে 4x³ আর এইরকম ফরম্যাট আসলে কেএসপি হচ্ছে 27x⁴, আর এটার জন্য 108x⁵। ঠিক আছে, এই চারটা মান যদি মনে থাকে তাহলে তুমি ঠিকভাবেই করবা, বাট এই চারটা মান মনে থাকলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে পরীক্ষায়। ওকে, আচ্ছা দেন আচ্ছা, এই যে এখানে কেস 3-এর জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারো, এগুলো তোমাদের মোস্ট প্রবলি এগুলো পরীক্ষা আসবে। এটা আর এখানে একটাই দিছি, তোমাদের বইতে খুঁজে ফিরে একটাই পাইছি আমি। আচ্ছা ঠিক আছে, এই চারটা কেস যদি বুঝে থাকো তাহলে আমরা ম্যাথে যেতে পারি। আচ্ছা আসো, আচ্ছা এখানে আমাদেরকে একটা ম্যাথ দিছে, দেখো ম্যাথটা আমরা করি। যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 0.002 মোল পার লিটার হলে কেএসপি কত? কি চাইছে? কেএসপি চাইছে। কেএসপি কত? সো আমরা কেএসপি কীভাবে বের করতাম মনে আছে তো? আমরাও যে চারটা ফরম্যাট থেকে কেএসপি বের করছিলাম। আসো এখন এই ফরম্যাটটা কোথায় পড়ছে আসলে দেখি তো। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি AB2 যে ফরম্যাটটা ছিল আমাদের, একটু আমরা উপরে গিয়ে দেখি AB2 ফরম্যাটটা কোথায় আমাদের একটু দেখি তো। AB2, হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের AB2, এই ফরম্যাটের মধ্যে পড়ে, তাই না? চলো আমরা এটা করে ফেলি। এই ফরম্যাটে কীভাবে ভাঙছিলাম একটু আমরা দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কেএসপি বের করতে হবে, তাই তো? ঠিক আছে, সো এখন আমরা যে যৌগটা আছে ক্যালসিয়াম ফ্লোরাইড, সেটাকে আমরা একটু ভেঙে ফেলি। কীভাবে? ক্যালসিয়ামকে দিব হচ্ছে প্লাস আয়ন প্লাস। আচ্ছা, এই যে বললাম না, এইখানে যে সংখ্যাটা থাকবে নিচে, সেটা চলে যাবে সামনে, ফ্লোরিন। ওকে, দেন এটা হচ্ছে এক্স মোল, এই এক্স মোলটা বিয়োজিত হয়ে এক্স মোল, আর এখানে হবে 2x মোল। ঠিক আছে, এখন কেএসপিটা কী হবে? কেএসপি মানেই তো হচ্ছে কি আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা মোলার ঘনমাত্রার গুণফল লিখে ফেলি, আয়নদ্বয়ের ক্যালসিয়াম প্লাস, আচ্ছা এরপর হচ্ছে এখানে ক্যালসিয়াম কিন্তু 2+ হবে, সরি প্লাস না 2+, আচ্ছা আর ফ্লোরিন কিন্তু মাইনাস হবে। হ্যাঁ আচ্ছা, দেন গুণফল যেহেতু আমরা গুণ দিয়ে দিলাম, এরপর হচ্ছে ফ্লোরিনের ঘনমাত্রা লিখলাম। আর আমরা বলছিলাম এইখানে যেই মূল সংখ্যাটা থাকবে সেটা স্কোয়ার আকারে চলে আসবে। ওকে, দেন আমরা এগুলো যদি বসাই দিই, এক্স মোল ইন্টু কত 2x মোল উপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে? এক্স মোল ইন্টু কত 4x²। দেন এটাকে আমরা লিখতে পারি কি যে 4x³, তাই না? দেখো তো মিলছে কিনা আমাদের, ওই যে 2 নম্বর কেসের সাথে অবশ্যই মিলে গেছে। সো আমাদের কেএসপিটা আমরা পাচ্ছি হচ্ছে কত? কেএসপিটা পাচ্ছি হচ্ছে 4x³ নাকি? আচ্ছা, সো এখন লাস্টের যে কাজটা, এখন কেএসপি কিন্তু বের হয় না আমাদেরকে একটা মান দিয়ে দিছে যে দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা দিয়ে দিছে। দ্রাব্যতা মানে হচ্ছে সলিবিলিটি, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি এখানে। দেন এটার মানটা হচ্ছে 0.002 মোল পার লিটার, লিখলাম না। সো জাস্ট এই মানটা তুমি এখানে বসাই দাও, এক্সের জায়গায় বসাই দাও এক্সের মানটা 4 ইন্টু কত, আচ্ছা 4 ইন্টু আমাদের এক্সের মানটা কত 0.002 x³। দেন এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে আমাদের কেএসপির ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা যদি হয়ে যায় আমরা নেক্সট ম্যাথে যেতে পারি। আমরা দেখো এখানে কি বলছে, এখানে আবার টেম্পারেচার নিয়ে কথা আসছে। আমরা কিন্তু টেম্পারেচারকে একটাবারও ইউজ করতেছি না ম্যাথে, কারণ আমাদের টেম্পারেচারের কোনো প্রয়োজন নেই, আমাদের সূত্রের কোনো প্রয়োজন নেই। আমরা এরপর থেকে দেখব যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এর দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে, হ্যাঁ দেখো কি বলছে 8.034 × 10⁻³ বা পার 100 গ্রাম ওয়াটার।
ঠিক আছে, 100 গ্রাম পানি। তাহলে কেএসপি কত? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের, আমরা প্রথমে তো ওই যে দ্রাব্যতা যখন পড়াচ্ছিলাম তখন বলে আসছি যে দ্রাব্যতার এককটা, এগুলো কিন্তু দ্রাব্যতার মান, হ্যাঁ দ্রাব্যতার মান দেওয়া আছে যে দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতার এককটা সবসময় কী হবে? মোল পার লিটারে হবে, কিন্তু তারা এখানে দিচ্ছে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। তাহলে এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। সো আমরা এই কাজটা হচ্ছে এখানে করতে হবে যে দ্রাব্যতা আমাদের এক্স ইজ ইকুয়াল টু অথবা এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 8.034 ইন্টু 10। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, 10^27 হবে। আচ্ছা, 10^27 আর ডিভাইডেড বাই 100 গ্রাম কি ওয়াটার, 100 গ্রাম H2O। সো এটাকে আমরা এখন কনভার্ট করতে হবে কিসে? মোল পার লিটারে। আসে হচ্ছে এত গ্রাম পার এত গ্রাম কি আছে এটা আমাদের। সো আমরা এটাকে মোল পার লিটার নিয়ে যেতে হবে। মোল পার লিটার নিতে হলে আমাদের কি করতে হবে? যে পানি যে 100 গ্রাম আছে এটাকে আমরা কি করবো? ফার্স্টে লিটারে নিয়ে যাই, যেহেতু মোল পার লিটার হবে। তো 100 গ্রামকে 1000 দ্বারা ভাগ দিলে এটা হচ্ছে লিটারে চলে যাবে, বুঝো? এরপরে উপরে যে মান আছে সেটাকে আমরা লিখে ফেলি। ঠিক আছে। আচ্ছা, দেন এইটা ক্যালকুলেশন করলে আমাদের এসের একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এসের একটা ভ্যালু চলে আসবে। ওকে, দেন ওই এসের ভ্যালুটাই হবে এক্সের ভ্যালু বা এক্সের ভ্যালু। ঠিক আছে, দেন হচ্ছে আমরা দেখো, আমরা এখন এটাকে ভাঙাই AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটাকে ভাঙালে কি হবে? অ্যালুমিনিয়াম প্লাস OH। দেখো এখানকার থ্রিটা কিন্তু সামনে চলে আসবে, তাহলে OH। আচ্ছা, দেন এটার এক্স মোল থেকে বিয়োজিত হয়ে এখানে হবে এক্স, এখানে হবে কত? 3x। দেন আমরা কেএসপি যদি বের করতে যাই, কেএসপি যদি বের করতে যাই তাহলে কি হবে? আমাদের ঘনমাত্রা লিখতে হবে অ্যালুমিনিয়াম কি প্লাস, এটা কিন্তু মাইনাস হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস। ওকে, আচ্ছা, দেন আমরা এগুলোর কি যে যেই পরিমাণ বিয়োজিত হয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো 3x। এরপর হচ্ছে উপরে 3টা চলে আসবে, এখানেও 3টা চলে আসবে। ঠিক আছে, এভাবে করে আমাদের সূত্র অনুযায়ী যেটা আসে সেটা আমরা ওই যে 27x⁴ এরকম একটা মান আসবে, সেখানে আমরা এক্সের ভ্যালুটা বসাই দিলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে আমাদের কি বলে কেএসপি বের করার জন্য বলবে। জাস্ট এই টাইপটা কেন দেখালাম? এখানে আমাদের কি মোল পার লিটারে নিতে হবে, জাস্ট এই কাজটা করেই তোমরা পরের অংশটা শুরু করতে পারো। আচ্ছা, এরপরে আমরা একদম আজকের ক্লাসের একদম লাস্ট টপিকে চলে আসছি মোটামুটি। সেটা হচ্ছে আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করব। তোমাদের বোর্ড পরীক্ষা আসছিল এই কোশ্চেনটা, আমরা এই কোশ্চেনটা সলভ করবো, হ্যাঁ, একটু মনোযোগ দিও আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখো। পাত্র আছে কয়টা? 3টা। একটা পাত্র হচ্ছে পি পাত্র, আরেকটা হচ্ছে কিউ পাত্র। পি এবং কিউ পাত্রের উপাদানগুলা আরেকটা পাত্রের মধ্যে অ্যাড করা হবে, মানে একটা দ্রবণ তৈরি করা হবে, একটা মিশ্রণ তৈরি করা হবে। ঠিক আছে, সো পি পাত্রের মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম সালফেট। কিউতে কি আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই জিনিসগুলোকে আমরা এই পাত্রের মধ্যে অ্যাড করব। ওকে, এখন প্রথমে তোমারে কি জিজ্ঞাসা করবে? তোমার থেকে প্রথমে চাওয়া হবে যে পি পাত্রের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। দ্রাব্যতা গুণফল মানিত হচ্ছে কেএসপি নির্ণয় করতে বলবো তোমাকে। আচ্ছা, চলে আসো, পি পাত্রের কেএসপি নির্ণয় করতে পারবা? একটু আগে যেভাবে আমরা কেএসপি নির্ণয় করে আসছিলাম ঠিক সেমভাবে আমরা এখানে কেএসপি নির্ণয় করব। আচ্ছা, চলে আসো, পি পাত্রের কেএসপি নির্ণয় করতে আমাদের কি লাগবে? আচ্ছা, হ্যাঁ, সো পি পাত্রের মধ্যে দেওয়া ছিল ম্যাগনেসিয়াম সালফেট, নাকি?
SO4। আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়, বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আসো, পি পাত্রে ছিল ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটটাকে আমরা চলে যাই, আমরা একটু নোটে চলে যাই, একটু প্রবলেম হচ্ছে। ম্যাগনেসিয়াম সালফেট, ওকে। আচ্ছা, ছিল হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট। আমাদের এখন কেএসপি বের করতে বলতেছে, পি পাত্র থেকে কেএসপি বের করতে বলছে। সো ম্যাগনেসিয়াম সালফেট SO4, এটাকে আমরা যদি ভাঙাই কেএসপির জন্য তাহলে কি দাঁড়াবে? আসি, ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস, প্লাস সালফেট SO4, এটা হবে কি মাইনাস, এটা হবে কি মাইনাস। আচ্ছা, সো এটা এক্স মোল বিয়োজিত হয়ে এক্স এবং এক্স। দেখো তো এটা কোন সূত্রের কোন ফর্মেটে চলে যাচ্ছে? এটা হচ্ছে আমাদের ওই যে প্রথম কেসের যে ফর্মেটটা এ বি যেটা ছিল, এই যে এ এবং বি এর যে ফর্মেটটা ছিল সেটাতে পড়তেছে, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা এখান থেকে কেএসপিটা বের করে ফেলি। আচ্ছা, কেএসপি বের করতে হলে আমাদের কী করতে হবে? ম্যাগনেসিয়াম প্লাস এর ঘনমাত্রা গুণ সালফেট আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, দুটা নিতে হবে। দেন এটা হচ্ছে আমাদের এক্স মোল, এটা হচ্ছে এক্স মোল। দেন আমরা কেএসপি পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার। কত পাচ্ছি? এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এক্সের ভ্যালু আমাদেরকে কত দিয়ে আছে আমরা একটু দেখে আসি। আমাদের এক্সের ভ্যালু হচ্ছে এক্সের ভ্যালু কত? আমাদের এক্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6 × 10⁻4 মোলার, 6 × 10⁻4 মোলার। আমরা চলে আসি, এক্সের ভ্যালুটা এখানে বসাই দিই, জাস্ট 6 × 10⁻4। এখানে বসাই দিলে আমাদের কেএসপির মানটা ডিরেক্ট চলে আসবে। তোমরা ক্যালকুলেটারে বসাই দিবা, যে কোনো একটা ভ্যালু চলে আসবে কেএসপির, ঠিক আছে। ঠিক এইভাবেই তোমাদের প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, চিন্তার কোনো কারণ নেই। একটু মনোযোগ দিয়ে পড়বা, ক্লাসগুলো দেখবা, একটু মনোযোগ দেখলে হয়ে যাবে। আর ইনশাল্লাহ তোমরা এগুলো পারবা আশা করি। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পি এবং কিউ এর মিশ্রণ থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষিপ্ত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা আবার কই থেকে আসছে, তাই না? আমরা একটু পরে দেখবো এটা কই থেকে আসছে। আমাদের প্রথমে কি বলছে? পি এবং কিউ এর মিশ্রণ থেকে, পি এবং কিউ, পি একটা পাত্র, কিউ আরেকটা পাত্র, এই দুটার মিশ্রণ, ঠিক আছে। এদের মিশ্রণ থেকে আমাদের তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষিপ্ত হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। আমরা অদক্ষেপণের জন্য যে শর্তটা পড়ে আসছি সেটা মনে আছে? কি ছিল? আচ্ছা, একটু পরে আমরা দেখবো ওটা। আসো, আচ্ছা, আমাদের পি পাত্রের মধ্যে কি ছিল? পি পাত্রের মধ্যে ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, SO4 প্লাস, যেহেতু দুইটাকে মিশ্রণ করব, সো পি এবং কিউ পাত্রে কি ছিল? পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন আমাদের রিয়াকশনটা কি দাঁড়ায় দেখি। আচ্ছা, রিয়াকশনটা দাঁড়াবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস K2SO4। ওকে, এইটা হচ্ছে আমাদের নতুন যে রিয়াকশন, যে পি এবং কিউ পাত্রকে একটা পাত্রের মধ্যে মিক্স করা হলে আমাদের এই ধরনের একটা নতুন রিয়াকশন তৈরি হবে। তো সেখান থেকে আমাদেরকে বলছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপণ পড়বে কিনা, ঠিক আছে, এটা অদক্ষিপ্ত হবে কিনা, অর্থাৎ অতিরিক্ত যে সলিউশনটা ছিল, হ্যাঁ, অতিরিক্ত ওভার স্যাচুরেটেড যে সলিউশনটা ছিল, ওই সলিউশন তৈরি হবে কিনা, অদক্ষেপ পড়বে কিনা, আমরা এটা বের করব। আচ্ছা, এখন অদক্ষেপের যে শর্তগুলো ছিল, যে অদক্ষেপের শর্তগুলো আমরা একটু দেখে আসি, তাহলে
মনে পড়বে তোমাদের অদক্ষেপের শর্ত কী ছিল, 3টা শর্ত ছিল তাই না? আচ্ছা ওকে, 3টা শর্তে আসো যে এইটা ভালো করে মনে রাখতে বলছিলাম যে হচ্ছে যে আমাদের কেএসপি থেকে কেআইপি যখন বড় হবে তখনই মূলত কি অতিরিক্ত সলিউশন বা এখান থেকে অধক্ষেপণটা পড়বে, ঠিক আছে? কেএসপি যখন বড় হবে তাহলে আমাদের দেখতে হবে কেআইপিটা বড় হয় কি না, কেএসপি থেকে কেআইপিটা বড় হয় কি না। চলো আমরা একটু টেস্ট করি এটা। আচ্ছা আচ্ছা, সো আমাদের এটার জন্য অলরেডি একটা কেএসপি দিয়ে দিছে কোশ্চেনের মধ্যে। আচ্ছা সেটা আমরা একটু দেখি, কেএসপি দিয়েছি কোনটা দিছে। আচ্ছা এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কিন্তু অলরেডি দেওয়া আছে, কত 10⁻17 দেওয়া আছে, 10⁻17। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের লাগবে হচ্ছে কাকে, কেআইপি। তাহলে আমরা কেআইপির সাথে কেএসপি কী করব, কম্পেয়ার করব, কে বড় কে ছোট। যদি কেআইপিটা বড় হয় তাহলে অধক্ষিপ্ত হবে, যদি কেআইপিটা ছোট হয় তাহলে অধক্ষিপ্ত হবে না। এই তো আমাদের অ্যান্সার। সো চলো আমরা এটা কাজ শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, সো কেএসপি কত দেওয়া ছিল আমাদের, একটু দেখি আমরা। কেএসপি ছিল হচ্ছে আমাদের 10⁻17, 10⁻17। আমাদের লাগবে হচ্ছে কি এখন, কেআইপি। এটা বের করতে পারলে আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো, ঠিক আছে? সো এখন তার আগে আমরা এটার কি কেআইপিটা বের করে ফেলি তাহলে, যেহেতু কেআইপি লাগতেছে। সো আমরা ম্যাগনেসিয়াম কি হাইড্রোক্সাইড OH2 এর কি বের করব, কেআইপি বের করব। সেমভাবে কেএসপি যাও বের করছো, এটাও সেমভাবে বের করবা, যে ম্যাগনেসিয়াম প্লাস এরপরে প্লাস, এটা ছিল কি OH2 রাইট, এটা সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, OH মাইনাস, ঠিক আছে? এখন আমাদের এক্স মোল বিয়োজিত হয়ে এক্স এবং এখানে হবে 2x, ঠিক আছে? এটার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটা বের করব না, এতটুকু আমাদের করার কোনো প্রয়োজন নেই। কি করব, ডিরেক্ট কেআইপি লিখে ফেলবো, এখান থেকে কেআইপি লিখে ফেলবো যে ঘনমাত্রা, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা প্লাস আয়ন, এরপর হচ্ছে এটা 2 ছিল, এরপর হচ্ছে 2OH এর ঘনমাত্রা, ঠিক আছে? আচ্ছা এখন আসো এই দুটার ঘনমাত্রা, এখন এদের কোনো ঘনমাত্রা কি দেওয়া আছে আমাদের? নেই। আমাদের এদের ঘনমাত্রা ধরো এর জন্য সাপোজ একটা ভ্যালু আসবে 3, সাপোজ এর জন্য হচ্ছে 4, এরকম একটা ভ্যালু আসলে আমরা কেআইপির একটা মান পাবো, ওই মান দিয়ে আমরা কার সাথে, কেএসপির সাথে কম্পেয়ার করতে পারবো খুব সুন্দরভাবে, তাই না? এখন এটার জন্য আমরা তাহলে কি করতে পারি, এগুলো একটা ভ্যালু তৈরি করতে পারি। আচ্ছা আসো আমরা প্রথমে ম্যাগনেসিয়াম যে 2+, ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+, কিন্তু ম্যাগনেসিয়াম 2+, এই আয়নের ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে পরীক্ষায় এভাবে লিখবা যে ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে কি হয়, আসলে দেখি আমরা ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে কি হয়। আচ্ছা সো এটার জন্য আমাদের বের করতে হবে কি, ম্যাগনেসিয়াম 2 এটার দ্রাব্যতা বের করতে হবে, বা হচ্ছে ঘনমাত্রাটা বের করতে হবে, ঠিক আছে? এর ঘনমাত্রাটা বের করতে হবে, একটা ভ্যালু বের করতে হবে। এখন আমরা ডিরেক্ট আমাদের কোশ্চেন একটু যাই, দেখি তো আমাদের কী কী দেওয়া আছে। আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করব। তার জন্য আমাদের কিসে আসতে হবে, আমাদের একটু আগে যে বিক্রিয়াটা করছিলাম আমরা সেটাতে আসি, একটু ব্যাকে আসি। আসো যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে তো আমরা কেআইপিটা বের করার জন্য এই পর্যন্ত আসছিলাম, এটাকে ধরেই তো এই পর্যন্ত আসছিলাম। এখন এইটা কোথায় ছিল, এটা আসছে কোত্থেকে, এটা আসছে এই দুইটার বিক্রিয়া থেকে, তাই না? এটা আসছে কে দুইটার বিক্রিয়া থেকে। সো এখন দেখো তো ম্যাগনেসিয়াম সালফেট, এখানে ছিল ম্যাগনেসিয়াম, এখানে এটার জন্য কোনো ঘনমাত্রা বা এসের মান দেওয়া ছিল কিনা S1, এখানে এটার জন্য কোনো ভি দেওয়া আছে কিনা V1। আচ্ছা একটু পরে দেখতেছি। আচ্ছা এখনই দেখে ফেলি S1 কত দেওয়া আছে এটার জন্য।
আচ্ছা, এটার জন্য অ্যান্সার হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 4, 6 ইন্টু 10 ইনভার্স 4, 6 ইন্টু 10 ইনভার্স 4। আর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে কত, 60 ml, ঘনমাত্রা 60 ml। তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 4 আর ঘনমাত্রা হচ্ছে 60 ml দেওয়া ছিল। আচ্ছা, আর এটা বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে এটা। সো এখানের জন্য আমাদের বের করতে হবে S2 আর হচ্ছে V2। আচ্ছা, S2 কি দেওয়া ছিল, S2 কি দেওয়া ছিল না, S2 আমাদেরকে বের করতে হবে। আর V2 আমাদের কি করতে হবে, এখান থেকে নিতে হবে, কারণ V2 কোথা থেকে আসছে, এরা যে দুইটা পাত্র ছিল, দুইটা পাত্র একসাথ হয়ে V2 তৈরি করছে। তাহলে একটা পাত্রের আয়তন ছিল 50, আরেকটা ছিল 60, দুটাকে যোগ করলে 110 আসে, 110। ঠিক আছে, সো এখন আমরা S2 ইজিলি বের করতে পারবো। চলো আমরা S2টা বের করে ফেলি। কার জন্য, ম্যাগনেসিয়ামের জন্য। সো আমরা সূত্র লিখি S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2, S2 V2। সেখান থেকে আমরা S2টা বের করব। S2টা কত আসে আমাদের, বলে ফেলো। S1 V1 ডিভাইডেড বাই V2, সবগুলোর ভ্যালু আছে। S1 এর ভ্যালু কত আছে আমাদের, 6 ইন্টু 10 ইনভার্স 4। এরপরে V1 এর মান ছিল 60 ml আর V2 মান ছিল 110 ml। ঠিক আছে, দেন এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের 3.27 ইন্টু 10 ইনভার্স 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসের, ম্যাগনেসিয়ামের জন্য, রাইট, ম্যাগনেসিয়ামের জন্য বের হয়ে গেছে। এখন আরেকটা বাকি আছে, আরেকটা হচ্ছে আমাদের, দেখো আরেকটা কে বাকি আছে একটু দেখে আসি। আমরা ম্যাগনেসিয়ামের জন্য একটা ভ্যালু পেয়ে গেছি। ম্যাগনেসিয়ামের জন্য ভ্যালু কত পাইছি, ম্যাগনেসিয়ামের জন্য ভ্যালু পাইছি হচ্ছে, আমরা এগুলো বসাই দেবো, যেহেতু একটু বসাই দিই এখন। ম্যাগনেসিয়ামের ভ্যালু পাইছি হচ্ছে 3.27 ইন্টু 10 ইনভার্স কত 4, এই ভ্যালুটা পাইছি আমরা। এখন যদি এটার ভ্যালু পেয়ে যাই আমরা, আচ্ছা এখানে OH মাইনাস লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এটার ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ম্যাথ আর কোনো প্রবলেম নেই। এখানে একটা স্কোয়ার ছিল, রাইট। আচ্ছা ঠিক আছে, সো আমরা এটার ভ্যালুটা বের করে ফেলি। OH এর ক্ষেত্রে এখন আমরা লিখবো হচ্ছে OH মাইনাস, এর ক্ষেত্রে লেখা হচ্ছে আমার বোর্ডে এখানে ঠিক মতো লিখতে পারতেছি না, এর জন্য হচ্ছে খারাপ আসতেছে। তোমরা তোমাদের খাতায় সুন্দর মতো সাজাই নিও জিনিসগুলো। আচ্ছা, এর ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা কি করব এখন, সেমভাবে আমরা চলে যাই। সেকেন্ড যে পাত্র এখানে কি ছিল, যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের, এটার জন্য S1 হবে হচ্ছে আমাদের কত, এটার জন্য S1 এর একটা ভ্যালু আসবে, এটার জন্য V1 এর একটা ভ্যালু আসবে, তাই না। সেমভাবে একটু আগে যেটা করছি ওটার মতো এখানে S1 এর একটা ভ্যালু আসবে কত, 0.05, V1 কত আসবে 50 ml, 0.05, আর V1টা কত আসছে 50 ml। ঠিক আছে, আর আমাদের এখানে হচ্ছে, আচ্ছা চলে আসি আমরা পরের স্লাইডে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র বসাই দিয়ে আমরা S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2। আচ্ছা, S2টা বের করতে হবে, S2টা বের করতে হলে আমাদের কি করতে হবে, S1 V1 ডিভাইডেড বাই কত V2। S1 কত ছিল আমাদের, S1 ছিল হচ্ছে 0.05 ইন্টু V1 কত ছিল 60 ml, আর V2 তো আমরা আগে বের করছিলাম, V2 সবসময় একই হবে 110। দেন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 2.27 ইন্টু 10 ইনভার্স 2। সো এই ভ্যালুটাকে আমরা কোথায় বসাবো, এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিব। আচ্ছা, এখানে কত ছিল, 10 ইনভার্স কত 4 ছিল নাকি, 4 ইন্টু এই ভ্যালুটাকে বসাই দিই আমরা, যেটা একটু পাইলাম OH এর জন্য। এটার উপর যেহেতু একটা স্কোয়ার আছে এটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি, 2.27 ইন্টু 10 ইনভার্স 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এরকম আমরা বসাতে পারি। দেন এই দুটাকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটারে উঠালে তোমাদের আসবে হচ্ছে 1.7 ইন্টু
10^7, ঠিক আছে, 1.7 × 10^7। এখন চলে আসো, আমরা কেআইপি যেটা বের করার জন্য এতক্ষণ ধরে কাজ করছিলাম, শেষ পর্যন্ত আমাদের কেআইপিটা বের করছিলাম। দেখো কত কেআইপি আসছে, 1.7 × 10^, কত আসছিল 7। এখন আমরা বলছিলাম কিন্তু কম্পেয়ার করব, কার সাথে কাকে কম্পেয়ার করব, কার সাথে কাকে কম্পেয়ার করব, আচ্ছা এই যে এর সাথে কেএসপির সাথে কেআইপিকে কম্পেয়ার করব, কে বড় কে ছোট, তাই না? আচ্ছা তাহলে আমাদের এখানে কে বড় দেখতে পাচ্ছি আমরা, কেআইপি বড়, কেআইপি বড়, কেআইপি বড়, ঠিক আছে। কেআইপি কার থেকে বড়, কেএসপি থেকে বড়। আচ্ছা যখন কেআইপি কেএসপি থেকে বড় হয়, আমাদের ওই শর্ত বলে আসছিলাম যে কেআইপি যখন কেএসপি থেকে বড় হবে তখন কি হবে, অদক্ষেপ পড়বে। ঠিক আছে, অদক্ষেপ পড়বে। এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, অ্যান্সার ডান। ঠিক আছে, অদক্ষেপ পড়বে আমাদের। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সৃজনশীল, একটা সৃজনশীল আমরা করে দেখালাম। আর এই লাস্টের টপিকটাই তো এই জিনিসটা মাথায় রাখবা, যখনই কেআইপি বড় হবে কার থেকে, কেএসপি থেকে, তখন অদক্ষেপ পড়বে। আর যখন কেআইপি ছোট হবে তখন অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, সো মোটামুটি আমরা এই সৃজনশীলটাও কভার করে ফেললাম। আশা করি তোমাদের এবছরও এরকম একটা সৃজনশীল আসতে পারে, হয়তো ভ্যালুগুলো চেঞ্জ করে দিবে, হতে পারে তোমার যৌগগুলো চেঞ্জ করে দিবে, ভ্যালু যৌগ, এরপরে এই যে এই মানগুলো এগুলো চেঞ্জ করে দিবে, আর বাকি সব সেম টু সেম চাওয়া হবে। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে গুণগত রসায়নের হয়তো অন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখবা। ইভেন আমার লেখা হয়তো ভালো করে লিখতে পারিনি, তোমরা একটু সুন্দর করে খাতায় উঠাই নিবা, নোট করে নিবা, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, এই দোয়া রইল। তো আজকের লাইফটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।